ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা যেটা জুলাই মাসে তোমাদের বিদ্যালয় থেকে দিয়েছে পার্ট 4 আলোচনা করছি। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, একের দাগের মুখ্যত হচ্ছে 5টি এমসিকিউ দেওয়া আছে, দুইয়ের দাগের কিছু প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত 5টি, তিনের দাগের দেওয়া আছে 5টি, চারের দাগের 5টি এবং 5এর দাগের 6টি, আর একটা ভাব সম্প্রসারণ 6এর দাগে দেওয়া আছে। এইগুলো আমরা এখন আলোচনা করব এবং তোমাদের পার্ট 5 চলে এসছে, যা তোমরা কাল থেকে পাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং নতুন পার্ট 4 যেটা এই পার্ট 5 আগস্টে যেটা মডেল অ্যাক্টিভিটি, তারও কিন্তু সলিউশন কাল থেকে দেওয়া হবে। তোমাদের যদি মনে হয় ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সেইগুলো তোমরা দেখতে পারো। ওকে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যে প্রশ্নগুলো দেখলাম মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা নবম শ্রেণীর, সেই প্রশ্নগুলোর যথার্থ উত্তরগুলো আমরা এবার দেখে নেব, যা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে সর্বোচ্চ নাম্বার তুলতে সাহায্য করবে। তো প্রথম যে প্রশ্নটা ছিল তার উত্তরটা দেখো, 1-এর 1 ঈশান হলো, ঈশান বলতে এখানে উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো 1-এর 2 আজ আমার সংসার চলবে কিভাবে। প্রশ্নটি করেছে, এখানে প্রশ্নটি করেছিল ধীবর। ঠিক আছে, কয়েকটা সঠিক উত্তর হবে। তারপর দেখো 1-এর 3 বন্ধুগণ হাসবেন না, এ কথা বলেছে, এই কথা বলেছিল দেখো ইলিয়াস। তোমাদের কয়ের যে অপশান সেটাই কিন্তু সঠিক হবে। 1-এর 4-এরটা দেখো, মাস্টার মশাইয়ের কাছে থেকে এইটুকুই আমার নগদ লাভ, বক্তার লাভ হয়েছিল। এখানে বক্তার কত লাভ হয়েছিল, ক্ষয়েরটাই কিন্তু সঠিক উত্তর হবে 10 টাকা। ক্লিয়ার। এরপর 1-এর 5-এরটা দেখো, নোংর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো, ক্ষয়ের অপশানটা সঠিক, সাদা মেঘ কালো পাহাড়। ক্ষয়েরটা কিন্তু সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে। বোঝা গেল। এরপর আমরা 2-এর দাগের যে প্রশ্নগুলো দেখে এলাম তার সঠিক উত্তরগুলো আমরা এখানে জেনে নেব। তো 2-এর 1-এরটা দেখো, প্রজা চমকিত, প্রজা চমকিত কেন। এখানে উত্তরটা হবে দেখো, উত্তরটা প্রজারা চমকিত হয়েছিল কারণ তাদের কষ্ট করে উৎপন্ন করা শস্যগুলো ভয়াবহ ঝড়ের কারণে উল্টে পড়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে। তারপর 2-এর 2-এরটা দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়। এখানে সঠিক উত্তরটা হবে ধীবরের বাড়ি ছিল শোকরাপ্তরে, হচ্ছে তার বাড়ি ছিল ধীবরের। এরপর 2-এর 3-এরটা দেখো, 2-এর 3-এরটা কী বলা আছে, যে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা একথা বলতো। এখানে উত্তরটা দেখো, লিও তলস্তো রচিত ইলিয়াস গল্পে একথা বলেছেন ইলিয়াসের জৈনিক প্রতিবেশীরা। ঠিক আছে। তারপরে 2-এর 4-এরটা দেখো, 2-এর 4-এ মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। এখানে সঠিক উত্তর কী হবে, যখন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো লেখককে ছেলেবেলার গল্প লিখতে হবে, ঠিক তখনই কিন্তু উপরোক্ত প্রশ্নোক্ত যে বক্তব্যটি ওটা মনে এসেছিল। ঠিক আছে। এরপর 2-এর 5-এরটা দেখো, 2-এর 5-এ কি বলা আছে, বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন কেন বলেছেন। সঠিক উত্তর কী হবে, সমুদ্রগামী জলযানের নাবিকেরা আকাশে তারা দেখে দিক নির্ণয় করে, কবি ও তারা দেখে দিক নির্ণয় করে। সারা রাত ধরে কোনো বিরাম বা বিরতি ছাড়াই দাঁড় টেনে গেছেন, তাই তিনি এই দাঁড় টানাকে বিরামহীন বলেছেন। বোঝা গেল। দেখো, যদি মনে হয় ভিডিওটা খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তোমরা পোজ করবে, করে ভিডিওর যে প্রশ্নগুলো আছে
সেইগুলো সুন্দর করে কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে, আবার চালু করবে। ওকে, তারপরে 3-এর 1-এরটা দেখো, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর পরিচয় দাও, তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন। ওকে, এখানে উত্তরটা হয়ে যাবে চণ্ডী হলেন দেবী পার্বতীর রূপভেদ, অর্থাৎ দেবী পার্বতীর কোপন স্বভাবা রূপ হলো চণ্ডী। তারপরের যে অংশের প্রশ্নের উত্তর, দেবী চণ্ডী বীর হনুমানকে মঠ অট্টালিকা সব ভেঙে খান খান করে কলিঙ্গকে বিধ্বস্ত ও বিপর্যস্ত করার আদেশ দিয়েছিলেন। ক্লিয়ার? এরপর আমরা 3-এর 2-এর প্রশ্নের উত্তরটা দেখব। 3-এর 2-এর প্রশ্নে যে দেওয়া আছে, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তাকে আংটিটি প্রসঙ্গে সে কি বলেছে। এখানে তোমাদের উত্তরটা হয়ে যাবে, প্রথম অংশের যে উত্তর, বক্তাকে মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞানম শকুন্তলম নাট্যাংশের ধীবর বৃত্তান্ত পর্বে এখানে বক্তা হলেন ধীবর। ঠিক আছে, তার পরের অংশের উত্তরটা হবে, আংটিটি প্রসঙ্গে ধীবর নগরক্ষীদের জানায় সে যখন একটি রুই মাছ শিকার করে সেটি খণ্ড খণ্ড করে কাটছিল, তখন সেই মাছের পেটে সে রত্নখচিত আংটিটি পায় এবং সেটি বিক্রি করার জন্য যখন ধীবর এক লোককে দেখেছিল, তখন নগররক্ষীরা তাকে চোর বলে বন্দি করে। ঠিক আছে, এই আংটি প্রসঙ্গে কিন্তু বলেছিলেন। ওকে, তারপর 3-এর 2-এরটা দেখো, 3-এর 2, মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র, তার প্রকৃতি কেমন। এখানে তোমাদের উত্তরটা হবে, লিও তলস্তের লেখা ইলিয়াস গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন মোহাম্মদ শাহ। ঠিক আছে, তার প্রকৃতি কেমন ছিল সেটার উত্তর হবে, মোহাম্মদ শাহ উফা প্রদেশের এক সম্পন্ন ব্যক্তি, পশু পালনই তার জীবিকা, গরু মোষ ঘোড়া প্রভৃতি পশু নিয়ে সে তার ব্যবসা করে। অবস্থার বিপাকে পড়ে সামাজিক পারিবারিক প্রকৃতির কারণে সমস্ত ধনসম্পদ সর্বস্ব খুইয়ে ইলিয়াস যখন সর্বশ্রান্ত হয়ে পড়ে, তখন ইলিয়াসের দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ ইলিয়াস এবং তার স্ত্রীর প্রতি সহৃদয়তা প্রদর্শন করে। এটাই তোমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেওয়া আছে, তোমরা ঠিক করে তুলে নেবে। আর তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্দি হবে, কারণ তোমরা দেখেছো যে প্রশ্নে অনেকগুলোই প্রশ্ন রয়েছে, খুব বড় বড় প্রশ্ন, তাদের উত্তরগুলোও কিন্তু বড় বড় হবে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে এবং প্রশ্নগুলো নোট ডাউন করবে। ঠিক আছে, এতে তোমাদেরই লাভ হবে। 3-এর 4-এরটা দেখো, স্বর্গের দরজাতেও ঠিক এই কথাই লেখা রয়েছে, কোন কথা বক্তার এমন মন্তব্যের কারণ কি। এখানে কোন কথা বলতে উত্তরটা কি হবে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পে অঙ্কের মাস্টার মশাই বলেছিলেন, স্বর্গের দরজাতেও লেখা আছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। ঠিক আছে, এরপরে কি বক্তা এমন মন্তব্য করার কারণ কি। এখানে তোমাদের উত্তরটা তখন হয়ে যাবে, দেখো, গল্পে অঙ্কের মাস্টার মশাই এর অঙ্কের প্রতি ছিল প্রগাঢ় ভালোবাসা। তিনি ছাত্রদের মধ্যে অঙ্কের প্রতি এরকমই ভালোবাসা ও দক্ষতা প্রত্যাশা করতেন। তাই তিনি কখনো শাসন করে আবার কখনো নানা গল্পে বলে ছাত্রদের অঙ্কের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করতেন। তিনি ছাত্রদের বলেছিলেন, গ্রিক দার্শনিক প্লেটোর দোরগোড়ায় লেখা থাকতো অঙ্ক না জানাদের প্রবেশ নিষেধ, আর স্বর্গের দরজাতেও নাকি একই কথা লেখা থাকতো। আসলে অঙ্কের মাহাত্ম্য ছাত্রদের উপলব্ধি করানোর জন্যই তিনি এমন মন্তব্য করেছিলেন। ক্লিয়ার? এরপর 3-এর 5-এর প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেব। 3-এর 5 প্রশ্নটা কি, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কোন বাণিজ্য তরী।
সেটা বাধা পড়ে আছে কেন? তোমাদের তখন উত্তরটা হয়ে যাবে, কবি অজিত দত্ত তার রূপকধর্মী কবিতা নোঙর এ মানুষের জীবনকে বাণিজ্য তরীর সঙ্গে তুলনা করেছেন। তার পরের অংশে সেটা বাধা পড়ে আছে কেন, তার উত্তরটা হবে, এই বাণিজ্য তরীতে মানুষ নিজ নিজ পসরা ঘামিয়ে জীবনের পথে অগ্রসর হয়। জীবনকে লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে উদ্যম ও কর্মচঞ্চলতা, যা দাঁড়ের মতো কাজ করে। কিন্তু মানুষের জীবন সর্বদা স্বপ্ন ও স্বপ্নভঙ্গের সুতোয় বাঁধা। জীবনের নানান প্রতিকূলতা মানুষকে তার কর্মপ্রচেষ্টায় বাধা দেয়, ফলে পার্থিব মুক্তি জীবনের যে পরিবর্তে বদ্ধ দৈনন্দিনতা ঘাটে মানুষের বাণিজ্য তরী বাধা পড়ে। এই ছিল তোমাদের 3-5 উত্তর। এরপর 4-1 দাগের প্রশ্নটা আমরা দেখে নিই। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। তো এখানে উত্তরটা হয়ে যাবে, দেখো প্রথম অংশের যে উত্তর, উদ্ধৃত অংশটি মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতার অংশ বিশেষ। তারপর দ্বিতীয় অংশের যে উত্তরটা হবে, দেখো দেবী চণ্ডী মায়া বলে একটানা 7 দিন সীমাহীন বর্ষণে ও ঝড়ের অন্তরে কলিঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মুষলধারা বৃষ্টি আর উচ্চনাদী মেঘের নিরন্তর গর্জনে ভীত হয়ে প্রজারা ঘর ছেড়ে পালাতে শুরু করে। ক্ষেতের ফসল উল্টিয়ে পড়ে ও তাতে পচন ধরে, ঠিক আছে, এমনকি শস্যও পচে নষ্ট হয়ে যেতে থাকে। কলিঙ্গ প্লাবিত হয়, জলস্তর পথঘাট আলাদা করে বোঝা যায় না, জলের সাপ রাস্তায় চড়ে বেড়ায়, কলিঙ্গের অন্ধকারচ্ছন্ন আকাশে ঘন ঘন বাজ পড়ে। ঠিক আছে, এই পর্যন্ত করলাম। ঠিক আছে, তোমাদের টুকার স্বার্থে আমি দাগ দিলাম, তারপরে আবার কিন্তু আমি একটু তুলে দেব, দাগটা যেখানে আছে সেইখান থেকে আবার আরম্ভ করব। ঠিক আছে, আকাশ এতটাই মেঘাচ্ছন্ন থাকে যে দিন রাতের প্রভেদ বোঝাই যায় না। বাজের শব্দে কেউ কারো কথা শুনতে পায় না। মানুষ এই বড় ঝড়ঝঞ্ঝা ও মেঘের গর্জনে ভীত হয়ে জৈমিনিক মুনিকে স্মরণ করে। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে তালের মতো বড় বড় শিলামণ্ড ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। একটানা ঝড়ে ও নদীর বানভাসী পর্বত প্রমাণ ঢেউয়ে বাড়ি ঘরগুলি যেন দুমড়ে মুচড়ে যায়। এ কথা 7 দিনের অবিরাম বৃষ্টিতে কলিঙ্গবাসীর জীবন বিপন্ন হয়ে ওঠে। এটাই তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ঠিকঠাক করে কিন্তু তুলবে। ওকে, 4-2 দাগেরটা দেখো, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মন্তব্যটি প্রসঙ্গে নির্দেশ করে আংটিটি দেখে মহারাজের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বুঝিয়ে দাও। এখানে উত্তর হবে, ধীবর বৃত্তান্ত নাটকে যে রাজার উল্লেখ রয়েছে তিনি হলেন মূল অভিজ্ঞান শকুন্তলম। নাটকের অন্যতম প্রধান চরিত্র রাজা দুষ্মন্ত, এটা দুষ্মন্ত হবে, দয় হস্য মূর্ধন্যস্বয় ম দন্তনিত। ঠিক আছে, রাজা শালক যখন রাজার নাম খচিত রত্ন আংটিটি ধীবরের কাছ থেকে নিয়ে রাজাকে দেওয়ায় তখন আংটি দেখে মহারাজের কোন প্রিয়জনের কথা কিন্তু মনে পড়ে। আংটিটি দেখার পর রাজা দুষ্মন্ত এর মধ্যে নানারূপ প্রতিক্রিয়া দেখা যায়। উদাস দৃষ্টিতে নীরব থেকে তার কৃত পাপের জন্য তিনি মনে মনে অনুতপ্ত হন। সবচেয়ে উল্লেখযোগ্য, সে আংটি
টি না পাওয়ার জন্য রাজার জীবনের এত বিপত্তি, সেই জন্য তিনি ধীবরের প্রতি বিন্দুমাত্র ক্রুদ্ধ প্রকাশ করেননি, বরং ধীবরের মাধ্যমে আংটিটি ফিরে পাওয়ার জন্য তিনি ধীবরকে আংটিটির সমতুল্য প্রদানের ব্যবস্থা করেন। এই ঘটনা থেকে রাজা দুষ্মন্ত যে এক সুস্থ মানসিক দরিদ্র মানুষ বলে বিবেচিত হয়। ঠিক আছে, এরপরে 4-3 দেখো, ইলিয়াস গল্প অনুসরণে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করতে বলেছে। তো এখানে উত্তরটা কি হবে? ইলিয়াস গল্পের প্রধান চরিত্র হলো ইলিয়াস। এই গল্পে লেখক লিও টলস্টয় ইলিয়াসের একটি সুস্পষ্ট চারিত্রিক রূপ ফুটিয়ে তুলেছেন। সেই চরিত্রের মধ্যে রয়েছে, দেখো, প্রথমে যেটা পরিশ্রম। ইলিয়াস জীবনে প্রথম 35 বছর অক্লান্ত পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করেছেন। গরু, ঘোড়া, ভেড়া সমারোহ, প্রচুর মজুর তার অধীনে খাটে। তার যশ খ্যাতির মূলে থাকে তার অগাধ শ্রম। তারপরে যেটা আসবে অতিথ্য বৎসল্য। ইলিয়াস সমাগত অতিথিদের সেবায় আত্মনিয়োগ করত নিষ্ঠভাবে। সকলকে স্বাগত জানিয়ে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করত। সে যে যখনই আসুক যে কুমিজ, চা, শরবত, মাংস তাদের জন্য প্রস্তুত থাকত। এরপর চলে যাব আমরা যে অবস্থান্তর। ভাগ্যের চাকা নিরন্তর ঘুরে চলেছে। পারিবারিক বিপর্যয়, দুর্ভিক্ষ, চুরি ডাকাতির কারণে এক সময়ের অবস্থাপন্ন ইলিয়াস দরিদ্র তথা সর্বহারা হয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রতিবেশী করুণাময় মোহাম্মদ শাহ এর কাছে তার আশ্রয় এবং কাজ জোটে। এরপর চলে আসব মানসিক বলিষ্ঠতা। ক্রমশ ধনী থেকে দরিদ্রে পরিণত হলেও ইলিয়াস মানসিক বলিষ্ঠতার কারণেই নিজের মানসিকতাকে সবল রেখেছে। হীনমন্যতা না ভুগে হতাশ ও বিপন্নতাকে যে প্রশ্রয় না দিয়ে সে মাথা উঁচু করে বৃদ্ধ বয়সেও যে শ্রম দানের মাধ্যমে বাঁচতে চেয়েছে। এরপর আসবো আমরা পারিবারিক দায়িত্ববদ্ধতা। ছোট ছেলে স্ত্রী কলহপরায়ণা হলেও ইলিয়াস তাদের বাড়ি ও গরু ঘোড়া দেয় যাতে তারা কর্মসংস্থানের সন্ধান পায়। অবস্থান্তরে পরেও স্ত্রী সেমাগির সঙ্গে দাম্পত্য সম্পর্ক তার কোনো বিস্ময় ঘনিয়ে আসেনি। এছাড়াও আপন দরিদ্রপূর্ণ অবস্থাকে ইলিয়াস দার্শনিক সুলভ মনোভাবে নিয়ে উচ্চতর মহিমায় প্রকাশ করেছে। ঠিক আছে, এরপর 4-4 প্রশ্নটা দেখো। 4-4, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তা কে, কেন তার এমনটি মনে হয়েছে? উত্তরটা কি হবে? নারায়ণ গঙ্গোপাধ্যায় বিরচিত দাম গল্পে উক্ত বক্তব্যের বক্তা সুকুমারের শৈশব জীবনে স্কুলের অঙ্কের মাস্টার মশাই। ঠিক আছে, তারপরে যে অংশটা আছে তার উত্তর, ছাত্র হিসেবে সাধারণ মানের ছিল সুকুমার, তাই অঙ্ক বিষয়টির প্রতি বরাবরই তার অনীহা। কিন্তু স্কুলেও অঙ্ক শিক্ষক ছাত্রের বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ সাধনের লক্ষ্যে তাকে অঙ্ক শিখতে বাধ্য করেন ও প্রয়োজনে কঠোর শাসন করেন। পরবর্তীতে সফল বাংলার অধ্যাপক হয়ে সুকুমার একটি ছোট পত্রিকার ফরমায়েশের স্কুল জীবনের যে বিভীষিকাময় অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে একটি গল্প লেখে। সেখানেও মাস্টার মশাইয়ের চরিত্রটির প্রতি যে বিরূপ সমালোচনা এবং সদুপদেশ বর্ষিত হয়। এর বহু বছর পর বাংলার এক প্রান্তিক কলেজ অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে সেই মাস্টার মশাইয়ের সঙ্গে সুকুমারের দেখা হয়। সুকুমার আশ্চর্য হয়ে দেখে বৃদ্ধ মাস্টার মশাই তার লেখা
শতচ্ছিন্ন পত্রিকাটিকে সযত্নে রেখে দিয়েছে। একজন ছাত্র হিসেবে সুকুমার যে গল্পে তাকে স্মরণ করেছে, এই উপলব্ধি তাকে আন্তরিক আনন্দ প্রদান করেছে। তাই তার মনে হয়েছে যে তার ছাত্র একটি গল্প রচনার মধ্য দিয়ে তাকে অমর করে দিয়েছে। ঠিক আছে, এরপরে 4-এর 5-এর যে প্রশ্নটা আছে দেখো, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে উদ্ধৃতটি আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। উত্তরটা হলো দেখো, প্রথম অংশের উত্তর, কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙর কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরের যে অংশটা আছে তার উত্তরটা দেখো, সংসার সমুদ্রের চির প্রচলিত নিয়মের বন্ধন থেকে মানুষ বারবার মুক্তির পথ অন্বেষণ করেছে, কখনো বা সফল হয়েছে, কখনো বা ব্যর্থ। এই ব্যর্থতার কারণ হলো মানুষের মায়ার বন্ধন। মানুষের অন্তরের পথে অসীমকে পাওয়ার যে আকাঙ্ক্ষা বা পূরণ করতে হলে সংসারের তীর থেকে মনের নোঙরকে মুক্ত করে ভেসে পড়তে হবে। কবি তার জন্য নিরন্তর চেষ্টা করেছেন, অথচ তিনি পারছেন না, কারণ নোঙরের কাছে যে কাছিরূপ যে কবির সত্তা মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে আছে। সংসারের সুখ দুঃখ যে হাসি কান্না চাওয়া পাওয়া হিসেব করতে তার মন, একটু উপরে তুলে দিই তারপর আবার বলছি, মন ব্যাকুল হয়ে থাকছে। তাই কবির পক্ষে তটের কিনারে বাঁধা নোঙর খোলা সম্ভব হচ্ছে না, যা তার কাছে আক্ষেপের কারণ, এবং সেই আক্ষেপই তিনি বারবার প্রকাশ করেছেন। এরপর আমরা 5-এর দাগের প্রশ্নগুলো দেখে নেব। গ্রামার রয়েছে, ব্যাকরণ। 5-এর 1 শ্লোক। এক্ষেত্রে কি ঘটেছে? এক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্য স্বরাগম ঘটেছে, তাহলে এখানে গয়েরটা সঠিক হবে। ঠিক আছে, গয়েরটা সঠিক হলো। এরপর 2-এর দাগেরটা দেখো, 5-এর 2 হলো একটি কি, এটা হয়ে যাবে গয়েরটা তোমাদের সঠিক, অর্ধ বিকৃত স্বরধ্বনি। ঠিক আছে, এরপর 5-এর 3-এরটা দেখো, 5-এর 3 বিদেশি উপসর্গযোগে উৎপন্ন একটি শব্দ হলো আমজনতা। ঠিক আছে, এরপর 5-এর 4-এরটা দেখো, 5-এর 4-এ কী বলা আছে, মৌলিক ধাতু ও সাধিত ধাতুর পার্থক্য লিখো। একটি পার্থক্য আমরা দেব। উত্তরটা কি, মৌলিক ধাতু একটি দল আর সাধিত ধাতু একাধিক দল নিয়ে গঠিত হয়। এরপর 5-এরটা দেখো, ধাত্ববয়ব প্রত্যয়ের একটি উদাহরণ দাও। আ প্রত্যয় হবে, এটা সঠিক উত্তর। 5-এর 6-টা দেখো, অনুসর্গের অন্য দুটির নাম উল্লেখ করো। কর্ম, প্রবচনীয়, আর হচ্ছে পরসর্গ। ক্লিয়ার? এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। ঠিক আছে, ভাব সম্প্রসারণ করতে হবে, বড় করে লিখতে হবে, কি ভাব বোঝাচ্ছে তাকেই আমাদের লিখতে হয়। তো ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধে সে জন মারে আর শুধু মরে। তো এই ভাব সম্প্রসারণটি তোমরা বই থেকে লিখে নেবে, তোমাদের বইয়ে আছে সম্ভবত। এই ভাব সম্প্রসারণটা 46 বা 47 ভাব সম্প্রসারণটি দেখবে। পেজ নাম্বারটা ঠিক বলতে পারছি না, কারণ তোমাদের বইতেই আছে, বিভিন্ন বইয়ে তো বিভিন্ন পেজ নাম্বার, তাই পেজ নাম্বারটা বলছি না। ওকে, তোমরা দেখবে বইয়ে এটা সঠিক করে দেওয়া আছে, বইয়ে যে অংশটা আছে সেটাই তোমরা টুকে দেবে। আর যদি আমি করতাম তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যেত, তোমাদের বিরক্ত লাগতো, তাই বই থেকে লিখে নেবে। ওকে।